ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আর মাত্র 5 মাস বাকি আছে, কিন্তু এখনো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচন কিভাবে হবে সেই বিষয়ে মতৈক্যে পৌঁছাতে পারেনি। আমরা দেখছি জামাত ও তার সহযোগী দলগুলো সারা দেশে বিক্ষোভ করছে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে। অন্যদিকে বিএনপি পিআরের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। এই অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, জামাত ও তার সহযোগী দলগুলো কি এই পিআরের দাবি আদায় করে নিতে পারবে? যদি তারা না পারে তাহলে নির্বাচন বিষয়ক তাদের অবস্থান কি হবে? এমনকি এই প্রশ্ন উঠছে, এই সমগ্র নির্বাচন প্রক্রিয়ায় কি এই পিআর ইস্যুতে অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে কিনা? স্টার এক্সপ্লেন্সের আজকের পর্বে আমরা সেই প্রশ্নগুলিরই উত্তর খোঁজার চেষ্টা করব। জামাত ও তার সহযোগী দলগুলো পিআরের যে দাবি তা আদায় করতে পারবে কিনা এর পক্ষে বিপক্ষে দুই রকম মতামতই আমরা দেখতে পাই রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। প্রথমে যদি আমরা বিপক্ষের যুক্তিগুলো শুনি, অর্থাৎ যারা মনে করছেন যে জামাতের পক্ষে এই ফেব্রুয়ারির মধ্যে পিআর পদ্ধতির দাবি আদায় করা সম্ভব নয়, তারা কি মনে করছেন? তারা প্রধানত যে পয়েন্টগুলিকে হাইলাইট করছেন এর মধ্যে অন্যতম 1 নম্বর হলো বিএনপি, যারা বর্তমানে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল এবং যাদের সারা দেশব্যাপী একটা ব্যাপক জনসংখ্যা রয়েছে, তাদের সমর্থক রয়েছে, তারা পিআর পদ্ধতির বিরুদ্ধে অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে। আমরা দেখেছি এই পিআর ইস্যু নিয়ে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনে, সেখানে কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা হয়েছে, নানা রকম প্রস্তাবও দেওয়া হয়েছে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে, কিন্তু বিএনপি তারা স্পষ্টভাবে জানিয়েছে যে কোনোভাবেই তারা এই পিআর পদ্ধতির নির্বাচন মেনে নেবে না। এবং সেখানে তাদের বক্তব্য হলো, যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে যে সরকার গঠিত হবে সেটা সবসময় একটা দুর্বল সরকার হবে এবং তার পক্ষে একটা বড় আকারে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না, এবং সেখানে রাষ্ট্র পরিচালনার যে ত্রুটিগুলো থাকবে, যে দুর্বলতা থাকবে, সেটা আসলে বাংলাদেশকে আলটিমেটলি পিছিয়ে নেবে। 2 নম্বরে যে কথাটি আসছে যে নির্বাচন কমিশন খোদ তারা কিন্তু এই যে নির্বাচনের যে প্রস্তুতি নিচ্ছে সেটা কিন্তু তারা পিআর পদ্ধতিতে সেখানে তারা আমলে নিচ্ছে না। অর্থাৎ তারা আমাদের পুরাতন যে পদ্ধতি ছিল, গতানুগতিক যে পদ্ধতি ছিল, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে, এই পদ্ধতিতে কিন্তু তারা নির্বাচনের আয়োজন করছে বা প্রস্তুতি নিচ্ছে। এবং এ প্রসঙ্গে আমরা যদি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য যারা নির্বাচন কমিশনের কর্মকর্তা আছে তাদের বক্তব্য খেয়াল করি, তারা বলছেন যে এই যে গণপ্রতিনিধিত্ব যে অধ্যাদেশ রয়েছে সেই অধ্যাদেশ অনুযায়ী কিন্তু তাদেরকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। যেহেতু সেখানে কোনো পিআর পদ্ধতির কথা উল্লেখ নেই, ফলে তাদের পক্ষেও এই পদ্ধতি করা সম্ভব নয়। একই সাথে যারা এই নির্বাচনী বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করেন, গবেষণা করেন এবং যাদের বিভিন্ন নির্বাচন আয়োজনের পূর্বের অভিজ্ঞতা রয়েছেন, তারাও বলছেন এই যে ফেব্রুয়ারি পর্যন্ত আর 5টি মাস রয়েছে, সেখানে কিন্তু এই পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তুতি করা দরকার সেটা কিন্তু নেই। একটা স্পেসিফিক বলছেন যে প্রথমেই যদি পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত হয়, তাহলে আগে সংবিধান সংশোধন করতে হবে, কারণ সংবিধানে কিন্তু পিআর পদ্ধতির কথা নেই। সংবিধান সংশোধনের পর সেটা আইন করতে হবে পিআর পদ্ধতির জন্য, এবং আইনের পর হবে বিধিমালা, সেই বিধিমালা তারপর বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট এবং যারা নির্বাচন আয়োজনের সাথে যুক্ত তাদেরকে সেই অনুযায়ী ট্রেনিং দিতে হবে। ফলে এটা তারা বলছেন যে 5 মাসের মধ্যে এই ব্যাপক যে কর্মযজ্ঞ করা এটা সম্ভব নয়। তৃতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে, যে বাংলাদেশের জনগণ তারা এই ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমের সাথেই তারা পরিচিত, এভাবেই তারা দীর্ঘকাল অর্থাৎ 5 দশক তারা এভাবেই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং নির্বাচনের মাঠের যে অভিজ্ঞতা, সেখানে তারা তাদের যে স্থানীয় প্রতিনিধি, কে তাদের এমপি হবে, সেই ব্যক্তিকে তারা গুরুত্বপূর্ণ মনে করেন তাদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবং সেই প্রার্থীকে দেখে তারা ভোট দেন। ফলে এই যে পিআর পদ্ধতির যে বিভিন্ন ধরন রয়েছে, অর্থাৎ এখন আর সরাসরি তাদের কোনো প্রার্থী নয়, বরং হলো দলীয় প্রতীক, এবং সেই দলীয় প্রতীক পেয়ে কাকে ভবিষ্যতে নমিনেশন দেওয়া হবে তার প্রতি আসলে কতখানি তার সাথে স্থানীয় যে জনগণ বা যে আসনের যে জনগণ তারা কতটুকু পরিচিত, এই যে বিভিন্ন পদ্ধতি রয়েছে বা ভোট দেওয়ার পদ্ধতি, এইটা সাধারণ মানুষকে বোঝানো বা এই যে ব্যাপক সংখ্যক ভোটারদেরকে বোঝানো, এটা আসলে একটা দুরূহ প্রক্রিয়া। তো এই 3টি প্রধান পয়েন্টগুলোই জামাতের এই পিআর পদ্ধতির বাস্তবায়নের বাধা হিসেবে দেখানো হচ্ছে। এখন আবার এর বিপরীতে যারা মনে করছেন যে
এই তিনটি আসলে বড় কোনো সমস্যা নয়। তাদের বক্তব্যগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে বিশেষ করে জামাতের পক্ষ থেকে কি বলা হচ্ছে এই দাবি সম্পর্কে, এবং এই সময়সীমার মধ্যে এই দাবি আদায় করে নির্বাচন করা সম্ভব হবে কিনা এই বিষয়ে তারা কি বলছেন সেটি আমরা ভালো করে খেয়াল করি। প্রথমেই যদি আমরা আইন সংশোধন এবং এই যে নির্বাচনের প্রস্তুতির কথা বলি, সে বিষয়ে জামাত এবং তার যারা সহযোগী যারা আন্দোলন করছেন তাদের বক্তব্য হলো, যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছায় তাহলে আসলে এটার জন্য বিশেষ ৫-৬ মাসের দরকার নেই। এই আইনটা দ্রুত তারা তৈরি করে এবং সেটা বাস্তবায়নের জন্য একটা রূপরেখা তারা তৈরি করতে পারে। এমনকি জামাতের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা গোলাম পারওয়ার তিনি কিন্তু বলেছেন যে 1 মাসের মধ্যেই এই যে এই আইনি যে প্রক্রিয়া সেটি সম্পূর্ণরূপে এবং একটা রূপরেখা দাঁড় করানো, এই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করা সম্ভব। দ্বিতীয়ত আমরা যদি খেয়াল করি, তারা এই যে মাঠে যে আন্দোলন করছে সেখানে তাদের একটা দৃঢ় বিশ্বাস যে তাদের একটা এই যে প্রথমে তারা শুরু করলো জাতীয় পর্যায়ে, তারপর বিভাগীয় পর্যায়ে, এরপর জেলা উপজেলা, এবং তারা বলছে যে সারা দেশব্যাপী তারা এই পিআর এবং আরো যে সংশ্লিষ্ট দাবি আছে সেগুলো নিয়ে আন্দোলন করে করে সরকারের উপর এমন একটা চাপ তৈরি করবে যে চাপের কাছে আসলে সরকার একরকম বাধ্য হবে এই পিআর পদ্ধতির দাবিটা মেনে নিতে। এবং এখানে তারা মনে করছে যে একদিকে তারা যেমন মাঠে আছে, একই সাথে আবার তারা অক্টোবর মাস থেকে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা পুনরায় শুরু হবে তারা টেবিলেও থাকবে, অর্থাৎ টেবিলের দাবি বাস্তবায়নের জন্য তারা মাঠের চাপটাকেও ব্যবহার করতে পারবে বলে তারা মনে করে। একই সাথে তারা আরেকটি বিষয় দেখছে যে জামাত এবং তার যে 7টি দল, অর্থাৎ যে 7টি দল এই পিআর পদ্ধতির জন্য মাঠে রয়েছে তার বাইরেও কিন্তু আরো গুরুত্বপূর্ণ দল রয়েছে। বিশেষ করে এখানে এনসিপির কথা বলা যায়। তারা মনে করছে এনসিপি এবং অন্যান্য দল যারা সরাসরি তাদের সাথে যুক্ত নয় কিন্তু তারাও যেহেতু পিআর পদ্ধতি চায়, ফলে তাদের এই দাবিগুলো সামনের দিনে আরো জোরালো হবে। তবে এখানে একটা বলে রাখা ভালো যে এনসিপি আর জামাতের পিআর এর দাবির মধ্যে একটা পার্থক্য আছে। জামাত যেমন নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুই কক্ষেই তারা পিআর পদ্ধতিতে চায়, এনসিপি কিন্তু আবার নিম্নকক্ষে, অর্থাৎ আমাদের যেটা সাধারণভাবে আমাদের যে মূল যে নির্বাচনী যে ব্যবস্থা আমরা যেখানে এতদিন ধরে আমাদের পার্লামেন্টারি সিস্টেম দেখেছি সেখানে তারা কিন্তু পিআর সিস্টেম চায় না, তারা চায় যে উচ্চকক্ষে, যেটা নিয়ে এখনো আবার বিভিন্ন রকম একটা জটিলতা আছে যে উচ্চকক্ষের কাঠামোটা কিরকম হবে, কারা সেভাবে নির্বাচিত হবেন, এই যে এখানে এখনো ওইটাও আসলে পুরোপুরি সমাধান হয়নি। তো এনসিপি মূলত তারা চায় যে নিম্নকক্ষে নয়, তারা চায় উচ্চকক্ষে পিআর সিস্টেম। তো ফলে সেখানেও তাদের মধ্যে এক ধরনের একটা বিরোধ আছে। এই যে পুরা পক্ষে বিপক্ষে এই পুরা বিষয়গুলো যদি আমরা বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে যেতে চাই, অর্থাৎ যদি জামাত ইসলাম তারা তাদের এই আন্দোলন চালিয়ে যায় এবং তাদের বিপক্ষে যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো যদি বিদ্যমান থাকে, তাহলে কি জামাত এই তারা দাবি আদায় করতে পারবে কিনা? তো আমার কাছে মনে হয় যে তারা মাঠের যে শক্তির কথা বলছে, মাঠে তাদের যে বিক্ষোভ সমাবেশের কথা বলছে, সেটা এখন পর্যন্ত কিন্তু বড় আকারে সরকারের জন্য চাপ তৈরি করবে সেটা আমরা এখনো দেখিনি। তবে তারা বলছে ভবিষ্যতে তাদের এই আন্দোলনটা আরো বেগবান হবে, আরো অন্যান্য শক্তিকে তার সাথে যুক্ত করবে। যদি সেরকম করতে পারে এবং বিএনপির দিক থেকে যদি পাল্টা কোনো কৌশল না থাকে তাদের এই পিআর দাবির বিরুদ্ধে, তাহলে আমরা দেখবো যে হয়তোবা সরকারের দিক থেকে এরকম কোনো ডিসিশন আসতে পারে। এখন যদি আমরা পরের সিচুয়েশনটিকে বিবেচনায় নিই, অর্থাৎ জামাত যদি এই ফেব্রুয়ারির মধ্যে তাদের এই পিআর পদ্ধতির পক্ষে সরকারের সম্মতি আদায় না করতে পারে, তাহলে তখন কি হবে? তো এই বিষয়ে বিশ্লেষকদের আমি প্রধানত দুই ধরনের মন্তব্য দেখেছি। প্রধান মন্তব্যটি হলো যে জামাত এই যে পিআর এর যে দাবিটি করছে এটা অনেকটা একটা বার্গেনিং টুল, অর্থাৎ যদি সরকার এই পিআর পদ্ধতি মেনে নাও নেয় তাহলেও জামাত শেষ পর্যন্ত তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে, বরং তারা এই যে পিআর এরটাকে একটা বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করছে যাতে অন্যান্য তাদের যেসব দাবি দেওয়া আছে সেখানে তারা এক ধরনের একটা ছাড় পেতে পারে। আবার আরেকটি পক্ষ মনে করছে যদি জামাত যেমনটি বলেছে তারা এই পিআর দাবি যদি তারা শেষ পর্যন্ত আদায় না করতে পারে, তাদের হয়তোবা নির্বাচনে অংশগ্রহণটা অনিশ্চিত হয়ে পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সমগ্র নির্বাচন প্রক্রিয়াটাই কিন্তু একটা সেই ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হবে, পুরো নির্বাচন প্রক্রিয়াটাই ঝুঁকির মুখে পড়বে। কারণ এখন আমরা যে বর্তমানে রাজনৈতিক যে ক্যালকুলেশন সেটা খেয়াল করি, জামাত যদি এবং তার যারা সহযোগীরা আছে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে কিন্তু সরকার এবং বিএনপির পক্ষে একপাক্ষিক একটা নির্বাচন করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়।
এবং সেটা অবশ্যই সরকার কখনো সেটা চাবে না। এবং যদি সেই কারণে অর্থাৎ পিআর পদ্ধতি না হওয়াতে যদি জামাত অংশগ্রহণ না করে বা তার সহযোগীরা না করে, তার ফলে যদি নির্বাচন পুরো প্রক্রিয়াটাই যদি বিপদগ্রস্ত হয়, তাহলে কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের নির্বাচন তো একটা ঝুঁকির মুখে পড়লই, বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ সেটাও কিন্তু ঝুঁকির মুখে পড়বে। এবং স্বাভাবিকভাবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে জামাত হয়তোবা পুরা এত বড় একটা ঝুঁকি তার কোনো দাবির কারণে তার নিজের কাঁধে নেওয়ার পক্ষে কখনোই যাবে না। হয়তোবা সে শেষ পর্যন্ত কোনো না কোনো কম্প্রোমাইজের মাধ্যমে, যদি পিআর পদ্ধতি নাও হয়, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।